মৃতদের নিয়ে রাজনীতি, মৃতদেহ নিয়ে রাজনীতি, এটা তৃণমূলের বহু পুরনো রাজনীতি। দিল্লি পৌঁছে যেতে পারলেন, 10 কিলোমিটার দূরে আনন্দপুরে পৌঁছতে পারলেন না। সর্বভারতীয় ফোকাসটাকে নেওয়া, ফুটেজ নেওয়া এবং বড় যে ব্যর্থতাগুলোকে ধামাচাপা দেওয়া। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, মুখ্যমন্ত্রী তিনি দিল্লি গেলেন গণেশ কুমারের সাথে দেখা করতে, এবং তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি তিনি একেবারে বাড়ির সারিতেই রাজপথে চলে এলেন এবং তিনি বলছেন যে কেউ না লড়লে আমি লড়বো। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখো, রাজপথের রাজনীতি বলবো নাকি রাজপথের নাটক বলবো আমি জানি না। এটা কিভাবে কি সংজ্ঞায়িত করা যায় তাও আমি জানি না, কিন্তু এইটুক বুঝতে পারছি একটি আঞ্চলিক দল সুন্দর কলকাতায় থেকে দিল্লি গেল, মানে দিল্লি মানে ভারতবর্ষের রাজধানী, অর্থাৎ সারা পৃথিবীর ফোকাস পয়েন্ট, সারা দেশের ফোকাস পয়েন্ট। তিনি গেলেন, তিনি গণেশ কুমারের সাথে দেখা করতে গেলেন, তিনি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন, তার রাইটস আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ সাধারণ একটি মানুষও কোনো একটি বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেতে পারে, কিন্তু তাকে পুলিশ দিয়ে, পুলিশের ঘেরাটোপে তাকে দুর্গে পরিণত করে বাধা দিয়ে তাকে বাড়তে দেওয়ার কি ছিল আমি জানি না। আমার এটা মনে কোনোভাবেই আমি মেলাতে পারছি না। দ্বিতীয়, তিনি গেলেন, 150 জন শুনেছি এসআইআর এর মৃত মানুষের আত্মীয় স্বজনকে নিয়ে গেছেন। মৃতদের উপর, মৃতদের নিয়ে রাজনীতি, মৃতদেহ নিয়ে রাজনীতি, এটা তৃণমূলের বহু পুরনো রাজনীতি। পুরো মনে আছে সুভাষ মুখোপাধ্যায়, পদাতিক কবি, আজীবন নিজেকে বামপন্থী, তার মৃতদেহ হাইজ্যাক করে মমতা বিরোধী নেত্রী রাজনীতি করেছিল। তারপরে ভিখারি পাসওয়ানের অন্তর্ধান, সেখানে ওই রাজনীতি হয়েছিল। এই রাজনীতি নিরন্তর, এই রাজনীতির চর্চা রাজ্যের বর্তমান শাসক তখন বিরোধী তারা করেছে। মৃতদেহ কলকাতায় এনে ঘুরিয়েছে, জঙ্গলমহলে খুন হলে কলকাতায় এসে মিছিল করেছে ওই দেহ নিয়ে। যে কোনো মৃত্যু কষ্টদায়ক। এসআইআর এর জন্য যদি মৃত্যু হয়ে থাকে, শুধু এই রাজ্যে হয়নি, অনেক রাজ্যে হয়েছে, সত্যি একটা ব্যবস্থা যেটার চাপ অনেকেই নিতে পারে না, নিতে পারেনি। তার বিভিন্ন ক্লুজ আছে, চাপ মুক্ত হওয়ার কারণগুলো তদন্ত করা। রাজ্য সরকারের একটা বড় ভূমিকা ছিল, তারা সাফিসিয়েন্ট ডেটা অপারেটর দেয়নি, ফলে এই যে বিএলও গুলো, সরকারি আধিকারিক, তাদের একাধারে স্কুলে বা তাদের কর্মসূচিতে যেতে হচ্ছে, কারণ সরকার ছুটিও দেয়নি তাদের। আবার এসআইআর করতে হচ্ছে, ডেটা পুট করতে হচ্ছে। এতগুলো কাজ একটা লোকের দ্বারা করলে তার অবশ্যম্ভাবী চাপ তৈরি হবে। এই জন্য এসআইআর এ আপাতত যে কটা ডেথ প্রমাণিত হয়েছে এসআইআর এর জন্য, সেটা এই রাজ্যে সবচেয়ে বেশি, 99% এই রাজ্যের। তাই এই মৃত্যুগুলো নিয়ে দিল্লি আপনি গেলেন, তাহলে দিল্লিতে উত্তাপ তৈরি করলেন আনন্দপুরে। ওয়াও মোমোর কারখানায় যে বাঙালি শ্রমিকগুলো বেঘরে মারা গেল, তাদের বডি খুঁজে পাওয়া যায়নি, তার পরিবার হন্যে হয়ে খুঁজছে তার বাবার একটু যদি শেষ অংশ মাংসের টুকরো পাওয়া যায়। সেটা নিয়ে তো রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জায়গায় যেতে পারলেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েক হাজার কিলোমিটার দিল্লি পৌঁছে যেতে পারলেন, 10 কিলোমিটার দূরে আনন্দপুরে পৌঁছতে পারলেন না। এটা এটা মেলানো যায়? উনি তো একেবারে বলছেন যে ওদের যেন কোনো ত্রুটি না হয়, আমরা অনেক দূর থেকে ওদেরকে নিয়ে এসেছি, ওরা আমাদের শহীদ পরিবারের লোক, উনি বলছেন। হ্যাঁ, ওরা শহীদ পরিবারের লোক, আর এরা হচ্ছে জঙ্গি, এরা জঙ্গি পরিবারের লোক, মানে এটা বোঝাতে চাইছেন উনি। আমার প্রশ্নটা হচ্ছে, সিএম দিল্লি যাবেন, এতে সিএম বা তার দল যেমন এইটা প্রমাণ করতে পারবে সারা ভারতের কাছে যে আমরাই একমাত্র প্রধান বিরোধী দল যারা সেন্ট্রাল গভর্নমেন্টের আসীন বিজেপির সাথে পায়ে পা রেখে লড়াই করি, রাজধানী অবধি লড়াই করি। আর একাধারে পুরো ফোকাসটাকে দিল্লি সেট আপ করে দিয়ে এদিকে আনন্দপুর, এখানে গতকালে গোলপার্কের ওই রকম ভয়ানক একটা পাপ্পু, কি সোনা পাপ্পু নাকি তৃণমূলের ছায়া সঙ্গী, এই সোনারা তো সারা তৃণমূল জুড়েই সোনা ফলাচ্ছে, ঠিক আছে? এই লোকগুলো, এদের ইনসিডেন্ট রাজ্যে ললেসনেস, প্রতিদিন প্রায় কোথাও না কোথাও ধর্ষণ,
খুন, রাহাজানি, এগুলোর থেকে নিজেকে পুরো ইস্যুগুলোকে ঘুরিয়ে নিল। অর্থাৎ এই যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন আমরা বারবার বলি যে উনি সিজন পলিটিশিয়ান, কোন ইস্যুটাকে সারফেসের উপরে আনতে হবে, কোনটাকে ধামাচাপা দিতে হবে উনি ভালো করে জানেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, দিল্লির পুলিশ হঠাৎ এতটা মরিয়া হলো কেন, বাড়তে দিল কেন? তাকে বাধা না দিলেই তো তিনি এই ফোকাসটা নিতে পারতেন না, এই ফুটেজটা তিনি খেতে পারতেন না। এই ফুটেজটা দেওয়াটাও কিন্তু একটা পলিটিক্যালি, আমি কৌশল বলবো না বিরোধীদের, এটা বোকামি। এই যে সবাই আমরা বুঝতে পারছি যে শাসক দলের নেত্রী বিরোধী থাকাকালীন আইআর বা এসআইআর এর দাবি করেছেন, বামেদের সময় ভোটার কার্ড চাই বলে একদল লোক নিয়ে মহাকরণ দখল করতে গিয়েছিল, গুলি চলেছে, 14 জন শহীদ হয়েছে, তখন তিনি যুব কংগ্রেস নেত্রী। আমরা দেখেছি এই সরকার গত বছর ফেব্রুয়ারি মাসে বাড়ি বাড়ি ভুতুরে ভোটার খুঁজতে গেছে, মানে যেটাকে আমরা এক সরকারিভাবে বলি এসআইআর। কিন্তু এসআইআর যখন সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন কমিশন করছেন, প্রথম দিন থেকে সেটা করতে দেবে না, মানবে না, তার আটকাতে যত ধরনের কৌশল। আর এখন নতুন কৌশল হচ্ছে, একদিকে জুডিশিয়ারির আশ্রয় নিচ্ছে, আরেকদিকে আন্দোলন করে, ধ্বংসাত্মক আন্দোলন করে দিল্লি অবধি এসআইআরটার বানচালের মরিয়া চেষ্টা করে যাচ্ছেন। এটা তৃণমূলের একাধারে অনেকগুলো কৌশলের একটা। এই ভুয়ো ভোটাররা যে তৃণমূলের সম্পদ, এটা বারবার প্রমাণ বার্তা দিতে হবে এই ভুয়ো ভোটারদের কাছে, তারই অঙ্গ এটা। মুখ্যমন্ত্রী যে বারবার বলছেন, দিল্লি পুলিশকে বললেন এবং নিজেও বারবার বলছেন যে আমি দেখো বাড়ি পরে মানে পরা শাড়ি পরে চলে এসেছি, মানে এটা এই বিষয়টা ঠিক। এই যে বাড়িতে পরা শাড়ি, অর্থাৎ আমি তোমাদের জন্য কতটা নিবেদিত একজন সিএম শুধু নই, একজন ভারতীয় নারী বাইরে গেলে সে অন্তত তিনি ভারতীয় সংস্কৃতি মেনে লাজ লজ্জা মেনটেন করে অন্তত একটু শালীনতায় যায়। আমি সেটুকু তোমাদের জন্য করিনি, অর্থাৎ আমি আমার নারীত্বের যে চরমতম জায়গাটা সেটাকেও স্যাক্রিফাইস করেছি সাধারণ মানুষের খাতিরে, স্বৈরাচারী সরকারের স্বৈরাচার বন্ধ করতে। এইটা বার্তা দিতে হবে তো। ভাগ্যিস বলেনি আমি চটি না পরেই চলে এসেছি, সেটাও একটা পাঠ। আমরা বলে না যে আমি ন্যূনতম রূপচর্চাটা না করে সাদা মাটা ছুটে এসেছি, মানে আমি কতটা ডেডিকেটেড সাধারণ মানুষের প্রতি, সাধারণ মানুষের ভোকাস আমি ভয়েস, আমি এই ভয়েসটা এতটাই লাউডলি বলছি, তাই কলকাতার থেকে আমি দিল্লি নিয়ে চলে এসেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু দিল্লি চলো বলেছিলেন, এই একটা শ্রেণীর নেতা এটার অর্থটাই পাল্টে দিয়েছেন। পুরো দুর্নীতি, রাহাজানি, বদমাইশি থেকে জাস্টিফাই করতে দিল্লি এদের আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। অভিষেককে দেখিনি, 100 দিনের কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবো না, দুর্নীতি করব, দুর্নীতির ফাইন দেব, কেন্দ্রীয় এজেন্সি এসে দুর্নীতি প্রমাণ করে দেওয়ার পরও কাউকে অ্যারেস্ট করব না, কিন্তু টাকা চাইতে আমরা দিল্লি পৌঁছে যাব কাগজপত্র নিয়ে। দেখেছি তো আমরা, ধর্ণা দেব। এগুলো কিছুই না, এগুলো সর্বভারতীয় ফোকাসটাকে নেওয়া, ফুটেজ নেওয়া এবং বড় যে ব্যর্থতাগুলোকে ধামাচাপা দেওয়া, এই দুটোর মিশল। এটাকে তুমি কৌশল বলতে পারো, পলিটিক্যাল ট্যাকটিক্স বলতে পারো, রাজনৈতিক নোংরামি বলতে পারো, যাই ভাষায় বলো না কেন, আজকের দিনে এটা এসআইআর নিয়ে রাজ্যের এই অবস্থানটা আবার পরিস্ফুট হলো। দেখো যেই এসআইআর এর বিরুদ্ধে অন্তত এই সরকার হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গুচ্ছ মামলা করছে, সিএম সরাসরি মামলা করেছে এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে। তাহলে আপনি একদিকে মামলা করছেন, আরেকদিকে হামলা করছেন, দুটো তো চলতে পারে না। অটল বিহারী বাজপেয়ীকে বলতে শুনেছিলাম, সংবাদ এবং সন্ত্রাস একসাথে হয় না পাকিস্তানের উদ্দেশ্যে। তা আপনি তো ওই কাজটাই করছেন। এদিকে জুডিশিয়ারির উপরে আস্থা রেখে জুডিশিয়ারিতে কারি জনগণের ট্যাক্সের টাকা ঢালছেন, আবার ওদিকে দিল্লিতে গিয়ে হঠাৎ ভারত রাজ্যের ভাইটাল ইস্যু, কতগুলো মানুষ পুড়ে মরে গেছে, সিএম এর ওখানে গিয়ে তার আশু কর্তব্য ছিল মানুষগুলোর পাশে থাকা, সেই জায়গায় কোথাও তিনি দাঁড়ালেন না। রাজ্যের সামনে বাজেট, সেই বাজেটের পুঙ্খানুপুঙ্খ নিয়ে অনেক বেশি আলোচনার জায়গা থাকবে। কি করে এটা ভোট অন বাজেট, পুরোপুরি পূর্ণ বাজেটে নিয়ে করতে পারবেন না। এই সমস্ত কিছু না দেখে উনি দিল্লি চলে গেলেন, একবার ন্যায় ব্যবস্থার উপরে উনি ভরসা রাখলেন না। এতে তো প্রমাণ হয়ে যায় যে তিনি ওই
একদিকে জুডিশিয়ারি ইয়ে করছেন, রূপরেখায় যাচ্ছেন, আবার একদিকে এই এই রাস্তাটা নিচ্ছেন, অর্থাৎ চরমপন্থার রাস্তা, অর্থাৎ সংবাদ এবং সন্ত্রাস দুটোই চালিয়ে যাচ্ছেন। এটা তো চলতে পারে না। ডেমোক্রেসিতে একজন সিএম এর প্রচুর বড় কন্ট্রিবিউশন থাকে স্টেটের প্রতি। আপনি কি মনে করেন একটা স্টেটের অভিভাবক তার মূল ইস্যুগুলোর থেকে সরে গিয়ে তিনি চলে যাচ্ছেন এসআইআর এ কতগুলো আচ্ছা বলো, যে মানুষগুলো গত হয়েছেন সেই মানুষগুলো এসআইআর কারণেই ধরলাম গত হয়েছেন, এই রাজ্যেও তো থেকে তার প্রতিবাদ করা যেত। আপনি দিল্লি নিতে হলো কেন আপনাকে? তার কারণ আপনি উত্তরণ চান, পশ্চিমবঙ্গের বাইরে বিনা কারণে তৃণমূলকে জাতীয়করণ করতে চান, আপনি মূল ইস্যুগুলোর থেকে সরাতে চান মানুষকে। দুদিন ধরে আনন্দপুর ফোকাস থেকে সরে গেছিল কারণ সায়ক নামক একজন কন্টেন্ট ক্রিয়েটার ঢুকে পড়ল, তিনি কিছুদিন নষ্ট করলো, সমস্ত চ্যানেল তার দিকে চলে গেল। এইবার শুরু হলো দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লি চলো অভিযান, দুদিন এটা নিয়ে চলবে, বাজেট চলে আসবে, আনন্দপুরের হতভাগাগুলোর কি কোনো ন্যায় পাবে না? এই হচ্ছে আজকের তৃণমূলের রাজনীতি। এই ফাঁদে আমি বলবো দিল্লির সরকার কিংবা কেন্দ্রের পুলিশ যারা দিল্লিতে কাজ করে তাদের না পড়াই ভালো। সাধু সাবধান, মাথায় রাখতে হবে মমতা ব্যানার্জি কিন্তু সিজন পলিটিশিয়ান, তিনি হয়কে নয় নয়কে ছয় করার সিদ্ধহস্ত একজন রাজনীতিবিদ। সাধু সাবধান। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।